এগুলি সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। সিওল ফ্যাশন উইকের ঝলমলে আলোয় পুরো মঞ্চ এবং অডিটোরিয়াম আলোকিত। এটি কেবল একটি ফ্যাশন শো ছিল না, বরং দক্ষিণ কোরিয়ার সবচেয়ে হাই প্রোফাইল সামাজিক ইভেন্টগুলির মধ্যে একটি। চারদিকে ক্যামেরা, ফ্ল্যাশ, সাংবাদিক এবং উচ্চবিত্ত অতিথিদের গুঞ্জন, সবকিছুতেই ছিল এক উত্তেজনাপূর্ণ জাঁকজমক। বিচারকদের সারিতে বসেছিল জিওন জাংকুক। তার উপস্থিতি ছিল যেন এক জাঁকজমকের মাঝে এক খণ্ড অন্ধকার শীতলতা। বিলাসবহুল কালো সুটে আবৃত তার দীর্ঘ শরীর, মুখের কাঠিন্য আর পাথরের চোখের দৃষ্টি, সবকিছু মিলে সে এই পরিবেশের জন্য একেবারে বেমানান। শহরের সবচেয়ে ক্ষমতাধর ও নির্মম মাফিয়া ডন, যার নাম শুনলে শহরের বড় বড় ব্যবসায়ীরাও ভয় কাঁপতে শুরু করে, সে আজ ফ্যাশন শো এর বিচারক। এই পরিস্থিতি কেবল একজনের অনুরোধেই সম্ভব হয়েছিল, তার ঘনিষ্ঠ বন্ধু, সফল ব্যবসায়ী সাইনো। সে ফিসফিস করে বলে ওঠে, ধন্যবাদ ইয়ার, তুই না এলে আমার কথা রাখতে পারতাম না। জানি তোর এসব পছন্দ নয়, কিন্তু আজকের শোটা। জাংকুক কথা শেষ না করতে দিয়ে তার হাত তুলে থামিয়ে দিল। তার চোখগুলো মঞ্চের দিকে নিবদ্ধ। তার নিঃশব্দ উপস্থিতি প্রমাণ করে দিচ্ছিল সে এখানে অনিচ্ছুক, কেবল একটি বাধ্যবাধকতার খাতিরে এসেছে। তার মনোযোগ ছিল নিছক পর্যবেক্ষণের স্তরে, কোনো প্রকার আগ্রহের চাপ ছিল না। অডিটোরিয়ামে তখন বাদ্যযন্ত্রের সুর ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চের মূল আলো যখন নিভে গিয়ে কেবল স্পটলাইট জ্বলে উঠল, তখনই সেই মুহূর্তটি এলো। মঞ্চের কেন্দ্রে প্রবেশ করলো এক অপ্রার্থিত ব্যক্তিত্ব, তেয়ং। তাকে দেখে অডিটোরিয়ামের ফিসফিসানি যেন মুহূর্তের জন্য থেমে গেল। তেয়ং এর পরনে ছিল ক্রাউন, যা তার নিখুঁত কাঠামোকে আরো মোহনীয় করে তুলছিল। তার মসৃণ চুলগুলো কাঁধের উপর দিয়ে আলতোভাবে গড়িয়ে পড়েছে। তার হাঁটা ছিল আত্মবিশ্বাসী, চোখ ছিল গভীর এবং মুখমণ্ডল ছিল এক সৌন্দর্য মণ্ডিত, যা মুহূর্তে যে কোনো শিল্পীর কল্পনাকেও হার মানাতে পারে। সে যেন ছিল এক জীবন্ত ভাস্কর্য, যার প্রতিটি ভাঁজে ছিল আভিজাত্য। তেয়ং মঞ্চের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন জাংকুকের নিথর চোখগুলো যেন তার প্রতিটি পদক্ষেপে অনুসরণ করছিল। সেই শীতল উদাসীন চোখে তেয়ংকে দেখার সঙ্গে সঙ্গে এক অপ্রত্যাশিত উন্মাদনা দেখা গেল। সেটি কেবল সৌন্দর্য উপভোগের দৃষ্টি ছিল না, বরং এক শিকারীর দৃষ্টি, যা নিজের শিকারকে চিহ্নিত করে ফেলেছে। জাংকুকের বুকের গভীরে থাকা শীতল বরফ যেন এই সৌন্দর্যের আগুনের তাপে গলে যেতে শুরু করলো। সে যেন এই প্রথমবার এক তীব্র অধিকার বোধ অনুভব করলো। এই মেয়ে তার চাই, ওই যে তেয়ং, আজকাল কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সেরা মডেল। দেখ কি মারাত্মক সুন্দর। সাইনো ফিসফিস করে বলে উঠল। জাংকুক কোনো উত্তর দিল না, সে চোখ সরালো না। তার চোখে মুখে এখন আর সেই শীতল বিরক্তি নেই, বড় এক ভয়াবহ মনোযোগ। সাইনো লক্ষ্য করলো জাংকুকের চোয়াল শক্ত হয়ে গেছে। শো শেষ হলো। মডেলরা যখন পুরস্কারের ঘোষণার জন্য মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তখন জাংকুক হঠাৎই তার আসন ছেড়ে উঠে পড়ল। কোথায় যাচ্ছিস? পুরস্কারের ঘোষণা তো এখনো বাকি। সাইনো অবাক হয়ে জিজ্ঞাসা করলো। জাংকুক তার দিকে ফিরে তাকালো। তার চোখে ছিল এক ভিন্ন দ্যুতি, যা ইউনোকে চুপ করিয়ে দিল। জাংকুকের কণ্ঠস্বর কঠিন এবং কর্তৃত্বপূর্ণ। আমি যা দেখতে এসেছিলাম, দেখা শেষ। জাংকুক তার কালো পোশাকের 4 জন রক্ষীকে নিয়ে দ্রুত ভিড় ঠেলে বেরিয়ে গেল। তার কালো ছায়া মঞ্চের আলো থেকে অন্ধকারে মিশে গেল, কিন্তু তার মনে তখন কেবলই তেয়ংয়ের প্রতিচ্ছবি। সেই রাত থেকে তেয়ংয়ের জীবন এক নতুন অন্ধকার অধ্যায়ের দিকে মোড় নিতে শুরু করলো। জাংকুকের পাগলামি শুরু হলো, আর তেয়ংয়ের আশেপাশে বোনা হতে থাকলো এক অদৃশ্য জাল। জাংকুকের প্রাসাদ সিওলের এক নির্জন পাহাড়ি এলাকায় অবস্থিত। বাইরে থেকে দেখলে এটি কেবলই এক অত্যাধুনিক স্থাপত্যের নিদর্শন, কিন্তু ভেতরে এটি ক্ষমতা, গোপনীয়তা এবং অকথিত নির্দেশের কেন্দ্র। ফ্যাশন শো থেকে ফেরার পর জাংকুক তার ব্যক্তিগত অফিস কক্ষে বসেছিল। কক্ষটি অন্ধকার, কেবল একটি শক্তিশালী ফোকাস লাইট তার বিশাল টেবিলের উপর জ্বলছে। টেবিলের উপর ছড়িয়ে আছে তেয়ংয়ের অসংখ্য ছবি, ম্যাগাজিনের কভার, ক্যাটওয়াকের ছবি, এমনকি তার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া কিছু ব্যক্তিগত স্ন্যাপশট। জাংকুকের চোখ প্রতিটি ছবির উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তেয়ংয়ের সৌন্দর্যের প্রতি তার উন্মাদনা এখন কেবল মুগ্ধতা নয়, বরং এক গভীর অধিকারের নেশায় পরিণত হয়েছে। বস, জাংকুকের বিশ্বস্ত সহকারী বলে উঠল।
সবিন একজন দক্ষ তথ্য সংগ্রাহক এবং জাংকুকের সমস্ত অন্ধকার কাজের নির্বাহক। রিপোর্ট দাও। জাংকুক তার দৃষ্টি ছবি থেকে না সরিয়ে আদেশ করলো, ম্যামের সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে বস। বয়স, পারিবারিক পটভূমি, ঠিকানা, এজেন্সির নাম, এমনকি তার দৈনন্দিন রুটিন এবং ঘনিষ্ঠ পরিচিতিদের তালিকাও আছে। তার কোনো ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় বা গুরুতর সম্পর্ক নেই, তবে তার আশেপাশে কিছু পুরুষ সহকর্মী এবং বন্ধু রয়েছে যারা তার প্রতি আগ্রহী। সবিন বিস্তারিত তথ্য একটি ফাইল জাংকুকের সামনে রাখলো। জাংকুক অবশেষে চোখ তুলল। তার শীতল দৃষ্টি যেন সবিনের ভিতরের আত্মাকে ছেয়ে দেখতে চাইছে। তাদের নাম। জাংকুক কেবল দুটি শব্দ উচ্চারণ করলো, তার মধ্যে লুকিয়ে ছিল এক ভয়ানক নির্দেশ। সবিন কাঁপতে কাঁপতে সেই পুরুষদের নাম বলতে শুরু করলো। একজন ফ্যাশন ফটোগ্রাফার, যে ম্যামকে পেরায় কফি ডেটে ডাকত। একজন সিনিয়র মডেল কোঅর্ডিনেটর, যে তাকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করত। এবং একজন সুদর্শন ডিজাইনার, যে তার সাথে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছিল। জাংকুকের ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটল। আমার জিনিসপত্রের উপর অন্য কারো চোখ আমি সহ্য করি না, সে বলল। এই তালিকা থেকে তারা সবাই গায়েব হয়ে যাবে। সবিন মাথা নত করলো। নির্দেশ পালন করা হবে বস। পরের কয়েকদিনের মধ্যে তেয়ংয়ের জীবনে এক অদ্ভুত ব্যাখ্যাতীত পরিবর্তন আসতে শুরু করলো। তেয়ংয়ের এজেন্সিতে গিয়ে শুনল তার দীর্ঘদিনের ফটোগ্রাফার বন্ধু, যিনি তার প্রতি আগ্রহ দেখাতেন, তিনি হঠাৎ করে ইউরোপে কোনো এক দীর্ঘমেয়াদী প্রজেক্টের জন্য দেশ ছেড়ে চলে গেছেন। তেয়ং অবাক হলো, কারণ আগের দিনে তার সাথে কথা হয়েছিল এবং এমন কোনো পরিকল্পনার ইঙ্গিত ছিল না। তার ফোনও বন্ধ। এজেন্সির ম্যানেজারও কোনো সদুত্তর দিতে পারলেন না। এরপর তেয়ং দেখল যে মডেল কোঅর্ডিনেটর তাকে নানাভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করত, তার কোনো খবর পাচ্ছে না। প্রথমে তেয়ং ভাবল এগুলো নিছক কাকতালীয়। মডেলিং জগতে মানুষ আসে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এই পরিবর্তনগুলো এত দ্রুত এবং এমন অস্বাভাবিকভাবে ঘটছিল যা তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। একদিন তেয়ং একটি নতুন ফ্যাশন শ্যুটের জন্য প্রস্তুত হচ্ছিল। সেখানে তার সাথে কাজ করার কথা ছিল একজন হ্যান্ডসাম এবং জনপ্রিয় পুরুষ মডেলের। শুটিং শুরুর ঠিক আগে ঘোষণা হলো ওই মডেল অসুস্থতার কারণে শুটে আসতে পারবে না এবং রাতে তার অ্যাপার্টমেন্টে ফিরে এলো। তার বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আজ তার দম বন্ধ লাগছিল। সে বারান্দায় দাঁড়িয়ে সিউলের আলো ঝলমলে দৃশ্য দেখছিল, কিন্তু তার মনে ছিল গভীর অস্বস্তি। সে তার সবচেয়ে কাছের বন্ধু, যার নাম জেনি, তাকে ফোন করলো। জেনি, আমার সাথে কিছু একটা অদ্ভুত ঘটছে। আমার আশেপাশের সব পুরুষ বন্ধু বা পরিচিতরা একে একে গায়েব হয়ে যাচ্ছে। যারা আমার প্রতি একটু আগ্রহ দেখাতো তারা হঠাৎ করে শহর ছেড়ে চলে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে। আরে তুই কি এখন এতটাই হট হয়ে গেছিস যে তোর চারপাশে কেউ টিকেও থাকতে পারছে না? হয়তো তোর ক্যারিয়ার এখন এত উপরে যে তা তোকে ছুঁতে পারছে না। না জেনি, এটা হাসি তামাশার বিষয় না। এই দৃঢ়ভাবে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাকে নজরে রাখছে, খুব কাছ থেকে। কেউ একজন উদ্দেশ্যে প্রণীতভাবে আমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে তাদেরকে। জেনি কিছুটা চিন্তিত হলো। কি হতে পারে? কোনো পুরনো শত্রু? আমার কোনো শত্রু নেই, হতাশভাবে উত্তর দিল তে। আর আমাকে কে নজরে রাখছে তাও জানি না, কিন্তু এই অদৃশ্য নজরদারি আমাকে ভীষণ ভয় পাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আমি এই কাচের জালের মধ্যে আছি, আর কেউ বাইরে থেকে আমার সব দেখছে। ওইদিকে জাংকুক প্রাসাদে। বস, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। জাংকুক তার চেয়ারে হেলান দিয়ে বসলো, তার চোখে এক গভীর সন্তুষ্টি। ভালো, এখন তার পৃথিবী পরিষ্কার হয়েছে। সেখানে কেবল তার এবং তার উপস্থিতি থাকবে। জাংকুক তখন তের জীবনযাত্রায় আরও গভীরভাবে নজর রাখার নির্দেশ দিল। তের কফি খাওয়ার সময়, জিমে যাওয়া রুটিনে, এমনকি তার পছন্দের বই, সব কিছুই জাংকুকের কাছে নিয়মিত রিপোর্ট করা হচ্ছিল। এই নীরব নজরদারি তের মনোজগতে এত গভীর ছাপ ফেলেছিল, সে একা থাকতে ভয় পেত। কিন্তু মানুষের ভিড়ও সে স্বস্তি পেত না। সব জায়গায় তার মনে হতো কেউ যেন তাকে দেখছে। সে নিজের প্রতিচ্ছবি দেখলেও যেন সন্দেহ করত, এতে কি কেবল তারই প্রতিচ্ছবি, নাকি এর আড়ালে কেউ লুকিয়ে আছে। তে তার অ্যাপার্টমেন্টের লিভিং রুমে একা বসেছিল। হঠাৎ তার মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত উঠে দরজার কাছ দিয়ে বাইরে তাকালো। কিছুই নেই, শুধু করিডোরের আলো।
কিন্তু তার সন্দেহ আরো দৃঢ় হলো। তার হৃদয়ে এক অজানা ভয়, বিরক্তি এবং এক ধরনের তীব্র কৌতূহল মেশানো অনুভূতি তৈরি হলো। কি এই ব্যক্তি? কেন সে এই ধরনের মানসিক নির্যাতন করছে? তের সৌন্দর্য এখন তার জীবনের এক অভিশাপ মনে হচ্ছিল। আর ওইদিকে জাঙ্কুক তার বিলাসবহুল প্রাসাদে বসে তেকে দেখছিল। তের প্রতিটি ভয়, প্রতিটি উদ্বেগ যেন জাঙ্কুকের মনে এক বিজয়ী হাসি ফুটিয়ে তুলছিল। তার পাগলামি এখন চূড়ান্ত পর্যায়ে। তে তার নাগালের মধ্যে, কেবল সময়ের অপেক্ষা। জাঙ্কুক তার শিকারের উপর পুরো নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরই চূড়ান্ত পদক্ষেপটি নেবে। তের মডেলিং ক্যারিয়ার বাইরে থেকে দেখলে ঝলমলে মনে হলো, ব্যক্তিগত জীবনে সে এক গভীর একাকিত্বে ভুগছিল। অদৃশ্য শক্তি দ্বারা তার জীবন থেকে মানুষদের সরিয়ে দেওয়াটা এখন আর কাকতালীয় ছিল না, বরং তা ছিল সুপরিকল্পিত আক্রমণের ইঙ্গিত, যেটাতে ভালোভাবে বুঝতে পারে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে তার এজেন্সির ম্যানেজারের সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছে, কিন্তু তার মনে হয়েছিল কে জানে এই ম্যানেজার হয়তো সেই রহস্যময় ব্যক্তির চোখে সন্দেহের পাত্র হবেন এবং তাকেও গায়েব করে দেওয়া হবে। এই চিন্তা তাকে আরো একা করে দিল। আস্তে একটি নতুন পণ্যের বিজ্ঞাপনের শুটে গিয়েছিল। সেখানে সে একজন অভিজ্ঞ স্টাইলিস্টের সাথে কাজ করছিল, যিনি তার খুব প্রিয়। শুটিং এর বিরতিতে সেই স্টাইলিস্ট তেকে জিজ্ঞাসা করলো, আজকাল তোমার আশেপাশে কাউকে দেখি না কেন? তোমার সেই বন্ধু ফটোগ্রাফার কোথায়? তিনি তো অন্য কাজে বিদেশে গিয়েছেন। না দে, আমি যতটুকু জানি তিনি কোনো প্রজেক্টে যাননি। হঠাৎ করে তিনি তার পেশা পরিবর্তন করেছেন এবং দেশের বাইরে একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা খুব অদ্ভুত, তাই না? স্টাইলিশের এমন কথা তেঙ্গের পুরনো ভয়কে আর উস্কে দিল। সে বুঝতে পারলো তার সন্দেহ ভিত্তিহীন নয়। এই গায়েব হয়ে যাওয়া মানুষগুলোর পিছনে একটি কারণ তো আছে। তার সবাই তার কাছাকাছি আসার চেষ্টা করত, কিন্তু কে আছে এর পিছনে? কোনো প্রতিদ্বন্দ্বী নাকি কোনো পাগল অনুরাগী? অন্যদিকে জাঙ্কুকের প্রাসাদে তখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাঙ্কুক তার অফিসের বিশাল স্ক্রিনে তের লাইভ ফিড দেখছিল। তার চোখ ছিল তীক্ষ্ণ এবং স্থির, যেন সে তের প্রতিটি শ্বাস প্রশ্বাস গণনা করছিল। তাকে আর একা দেওয়া সম্ভব নয়। জাঙ্কুক তার সহকারী শোভিনকে বলল, তার কণ্ঠে ছিল এক চূড়ান্ত সিদ্ধান্ত। সে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছে। এই মানসিক চাপ সে আর সহ্য করতে পারবে না। বস, আমরা তার পরবর্তী রুটিন পেয়ে গেছি। আগামীকাল রাতে সিউলের উপকণ্ঠে একটি ব্যক্তিগত ফ্যাশন ইভেন্ট আছে। অনুষ্ঠান শেষে তাকে অ্যাপার্টমেন্টে ফিরতে প্রায় মধ্যরাত হবে। রাস্তাটি নির্জন এবং আমাদের পরিকল্পনার জন্য উপযুক্ত। জাঙ্কুক ধীরে ধীরে মাথা নাড়ালো। আমি তাকে কোনো আঘাত করতে চাই না। তাকে শান্তভাবে আমার কাছে নিয়ে আসতে হবে। ঘুমন্ত অবস্থায় তাকে বুঝতে দেওয়া চলবে না কি ঘটেছে। যখন সে উঠবে তখন সে আমার জগতে থাকবে। শোভিন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তিনি তার অ্যাপার্টমেন্টে ফিরেছে। সে তার বেডরুমে এলো। কাছের জানালায় বাহিরে সিউলের আলো ঝলমল করছিল। সে হঠাৎ জানালার দিকে তাকালো। তার মনে হলো বাইরে রাস্তার কোণে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়িটি অনেকক্ষণ যাবতীয় ওখানে দাঁড়ানো। সে কয়েক মিনিট স্থির হয়ে গাড়ির দিকে তাকিয়ে রইল। মুহূর্তে তার বুকের ধড়ফড়ানি যেন থামছিল না। সে দ্রুত পর্দা টেনে দিল। সে এক কোণে লুকিয়ে পড়ল, যেন কোনো অদৃশ্য চোখ তাকে আর দেখতে না পারে। তার মন তখন একটাই কথা বলছিল, পালাতে, তুই বিপদে আসিস। কিন্তু সে পালাতে পারল না। তার মডেলিং জগতে সে এত উঁচুতে ছিল যে তার জন্য হঠাৎ করে সব ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না। সে সিদ্ধান্ত নিল কালকের ইভেন্টটা সে কোনোভাবে শেষ করবে এবং তার নিরাপত্তার জন্য আরো কিছু করবে। সে যখন ঘুমানোর চেষ্টা করছিল, জাঙ্কুক তখন তার অফিসে বসেছিল। স্ক্রিনে তের অ্যাপার্টমেন্টের লাইভ ফিড চলছিল। জাঙ্কুক দেখলো তে আলো নিভিয়ে পর্দা টেনে দিয়েছে। জাঙ্কুকের মুখে হাসি ফুটল। ও বুঝতে পেরেছে সে ভয় পেয়েছে। এটা ভালো, সে জানুক আমি সবসময় তার কাছে আছি। জাঙ্কুক মেয়েদের হেসে বলল, আগামীকাল রাতে তুমি আমার কাছে আসবে। তোমার এই একা থাকা, ভয় পাওয়া শেষ হবে। জাঙ্কুক তার আঙুলগুলো টেবিলের উপর দিয়ে চালাচ্ছিল, যেন সে তের স্পর্শ অনুভব করছে। তের প্রতি তার এই তীব্র অধিকারবোধ এখন আর ভালোবাসা নয়, বরং উন্মাদনার এক চূড়ান্ত রূপ। জাঙ্কুকের এই চূড়ান্ত প্রস্তুতি তের জীবনে এক অন্ধকার ঝড় নিয়ে আসার জন্য পুরোপুরি তৈরি ছিল। সিউলের উপকণ্ঠে অবস্থিত ব্যক্তিগত ফ্যাশন ইভেন্টটি শেষ হতে হতে প্রায় মধ্যরাত। ইভেন্টটি ছিল ভিআইপিদের জন্য, তাই ভিড় কম ছিল।
তে দ্রুত ইভেন্টের হল থেকে বেরিয়ে তার গাড়িতে উঠল। আজকের সন্ধ্যায় তার মন অস্থির ছিল। গাড়িতে উঠেই বলতে লাগলো, আঙ্কেল দ্রুত চলুন। গাড়ি চালক ছিল একজন বিশ্বস্ত এবং দীর্ঘদিনের কর্মচারী। সে হেসে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো। আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। গাড়িটি সিওলের আলোকিত রাজপথ ছেড়ে একটি অপেক্ষিত নির্জন এবং বিলাসবহুল এলাকার দিকে মোড় নিল। তের অ্যাপার্টমেন্ট এই পথেই পড়ে। রাত যত গভীর হচ্ছিল তের ভয় তত বাড়ছিল। সে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিল, যেন মনে হচ্ছিল প্রতিটি কোণে কোণে বিপদ লুকিয়ে আছে। রাস্তার একটি নির্জন বাঁকের কাছে পৌঁছাতেই তের মনে হলো তার চালক যেন একটু বেশি গতি কমাচ্ছেন। ঠিক তখনই একটি দ্রুত গতির কালো এসইউভি তাদের গাড়ির সামনে এসে আচমকা ব্রেক কষল, আর পেছনেও আরেকটি কালো এসইউভি এসে তাদের পথ পুরোপুরি বন্ধ করে দিল। একে তে চমকে উঠল। চালক বিভ্রান্ত হয়ে তাদের গাড়ির দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু তার আগে কালো পোশাক পরিহিত চারজন বরিষ্ঠ লোক দ্রুত গাড়ি থেকে নেমে এলো। তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা, কেবল চোখগুলো দেখা যাচ্ছিল, যা অন্ধকার ও ভীতু ছড়াচ্ছিল। আপনারা কারা, কি চান? চালক জিজ্ঞাসা করলো সাহসের সাথে। লোকগুলো কোনো কথা বলল না। তারা দ্রুত ওই আঙ্কেলকে গাড়ি থেকে সরিয়ে রাস্তার এক পাশে নিয়ে গেল এবং তাকে দ্রুত অজ্ঞান করে দিল। পুরো ঘটনাটি ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে। প্রচণ্ড দ্রুততার সাথে কোনো শব্দ বা পরিচয় না করে জাঙ্কুকের নির্দেশ ছিল চালককে কোনো আঘাত করা যাবে না। তে তখন গাড়ির ভিতরে ভয়ে জমে গিয়েছিল। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার হৃদস্পন্দন অসহনীয়ভাবে বেড়ে গিয়েছিল। এই লোকগুলো তাকেই নিতে এসেছে। তার এতদিনকার সন্দেহ আজ বাস্তবে রূপ পেল। দরজা খুলে গেল। একজন লোক তাকে দ্রুত টেনে বের করলো। তে প্রতিরোধ করার চেষ্টা করলো, হাত পা ছুড়ল, কিন্তু তাদের শক্তির কাছে সে ছিল অসহায়। তার বিলাসবহুল গাউন ছেড়ে যাওয়ার শব্দও যেন সে শুনতে পেল না। তাকে টেনে নিয়ে যাওয়া হলো গাড়ির দিকে। একজন লোক তের মুখে একটি রুমাল চেপে ধরলো। তীব্র মিষ্টি চেতনানাশক পদার্থের গন্ধ তে নাকে গেল। সে তীব্রভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার ফুসফুস দ্রুত সেই বিষাক্ত গ্যাস টেনে নিল। তার চোখ ভারী হয়ে গেল। তার মাথা ঘুরতে শুরু করলো, যা সে একটা ইভেন্টে মাফিয়ার চোখে দেখেছিল। তার মনে হলো এই কাজ তার ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তীর যখন জ্ঞান ফিরল তখন তার মাথা প্রচণ্ড ভারী লাগছিল। সে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু আলো যেন তার চোখে অসহ্য লাগছিল। ধীরে ধীরে সে চোখ খুলল। সে নিজেকে আবিষ্কার করলো এক বিশাল রাজকীয় কক্ষে, যা তার অ্যাপার্টমেন্টের চেয়েও শতগুণ বিলাসবহুল। ঘরের চারদিকে ছিল দামি আসবাবপত্র, দেয়ালের নিখুঁত শিল্পকর্ম। ঘরটি ছিল এতই আভিজাত্যপূর্ণ যে মনে হচ্ছিল সে কোনো ইউরোপীয় রাজপ্রাসাদে আছে, কিন্তু জানালাগুলো ছিল বন্ধ এবং কক্ষের ভিতরে এক অদ্ভুত শীতলতা বিরাজ করছিল। তে দ্রুত বিছানা থেকে নেমে এলো। তার পা এখনো দুর্বল। সে দরজাগুলোর কাছে গেল, কিন্তু দেখলো দরজাগুলোর ভিতর থেকে লক করা। ঠিক তখনই কক্ষের মূল দরজা খুলে গেল। ঘর প্রবেশ করলো জাঙ্কুক। তার চোখে ছিল এক মিশ্র অভিব্যক্তি, অধিকার, তৃপ্তি এবং কিছুটা হলো উদ্বেগ। তুমি অবশেষে জেগেছো তে। জাঙ্কুক তার কাছে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ। তীর হৃদয়ে ভয়, রাগ এবং ঘৃণার এক মিশ্র ঢেউ আশ্রয় পড়ল। সে চিৎকার করে উঠল, আপনি আপনি এগুলো করেছেন। আপনি একজন অপহরণকারী। আমাকে যেতে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক ধীরে ধীরে তীরের দিকে এগোলো। তার চোখের কোণে কোনো অনুশোচনা ছিল না। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। তুমি আমার দৃষ্টির সামনে থাকতে বাধ্য। আমি কোনো জিনিস নই যে আপনি আমাকে দখল করবেন। এর আগে কাঁপতে কাঁপতে বলল। জাঙ্কুক তীরের দিকে ঝুঁকে এলো। তুমি আমার, যেদিন তোমাকে প্রথম মঞ্চে দেখেছিলাম সেদিনই তুমি আমার হয়ে গিয়েছিলে। এতদিনে আমার ক্ষমতা নিয়ে তোমার নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। হতে পারেন আপনি একজন ডন, কিন্তু আমি আপনাকে ভয় পাই না। পুলিশকে ডাকবো, আমাকে যেতে দিন। এই দরজার দিকে তাকিয়ে অনুসরণ করতে লাগলো। জাঙ্কুক হাসল। সেই হাসি ছিল শীতল এবং মারাত্মক। এই প্রাসাদ আমার রাজ্য, এখানে পুলিশের প্রবেশাধিকার নেই। তুমি আমার অতিথি নওতে যে তোমাকে যেতে দিব, বরং তুমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি তোমাকে কোনো রকম আঘাত করতে চাই না। আমি শুধু তোমাকে আমার কাছে চাই। জাঙ্কুক তার কক্ষের একটি বিশাল কাচের জানালাযুক্ত দরজা দেখিয়ে দিল। বাইরে তাকাও, এটা আমার প্রাসাদ।
তোমার জন্য সব সুযোগ সুবিধা এখানে আছে, তুমি যা চাইবে সব পাবে, কিন্তু একটা শর্ত, তুমি এই প্রাসাদ ছেড়ে বের হতে পারবে না। এটাই এখন তোমার জগৎ। তের চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তাকে একটা ফোন ধরিয়ে দিল আর তের চোখের পানিগুলো মুছে দিল। এটা তোমার জন্য, শুধু আমার সাথে যোগাযোগ করার জন্য। অন্য কোনো নম্বর এখানে কাজ করবে না। আমি তোমাকে সময় দিচ্ছি। অতঃপর সে বের হওয়ার আগে শেষবারের মতো তের দিকে তাকালো। শান্ত হতে, এই সোনার খাঁচা তোমার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি নিরাপদে থাকতে পারো এবং কেবল আমার হও। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু তুমি শুধুই আমার। জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে দরজার বাহির থেকে লক করে দিল। তে সেই বিশাল কক্ষের মাঝখানে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে বন্দী। তার জীবন এক ভয়ঙ্কর অনিশ্চিত ভবিষ্যতের দিকে মোড় নিল। জাঙ্কুকের এই চূড়ান্ত পদক্ষেপ তের মনে তীব্র ঘৃণার জন্ম নিল। জাঙ্কুকের প্রাসাদ, যা এখন তের জন্য এটি সোনার খাঁচা, কিন্তু তের এসব কিছুই চাই না। সে রুমে যা ছিল সব একে একে ভাঙতে শুরু করলো। সেখান থেকে একটা কাঁচের টুকরো এসে তের পায়ে ঢুকলো। তে চিৎকার করে উঠলো ব্যথায়। তার পা থেকে গড়গড়িয়ে রক্ত পড়া শুরু করলো। ওইদিকে জাঙ্কুক তার অফিস কক্ষে ছিল। সে কাজের ফাঁকে ফাঁকে তেকে দেখছিল। সে জানে এই মুহূর্তে তের কাছে গেলে তে আরো ক্ষুব্ধ হয়ে যাবে, তাই সে তের কাছে এখন যায়নি। তে যখন সবকিছু এলোমেলো করে কান্নাকাটি করে নীরব হয়ে গেল এবং বিছানায় শুয়ে পড়লো চোখ বুজে, তখন সে অনুভব করলো তার পায়ে কারো হাতের স্পর্শ। সে হালকা চোখ মেলে তাকালো। জাঙ্কুক খুব যত্ন সহকারে তের পা থেকে কাঁচটা উঠিয়ে নিল। তারপর সেখানে ড্রেসিং করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। তে সেটা দেখে দূরে ছিটকে গেল। আপনি কেন এখানে এনেছেন আমাকে? আপনি আমাকে ছেড়ে দিন। শান্ত হতে, আমি বারবার এক কথা রিপিট করতে পছন্দ করি না। সে তের পাটা নিজের কাছে আনার চেষ্টা করলো, কিন্তু তে দূরে সরে গেল। আপনার যত্নের কোনো প্রয়োজন নেই, এসব আপনার জন্যই হয়েছে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। জাঙ্কুকের দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। সে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর তের দিকে ঝুঁকে বসলো। তের থুতনি নিজের মুখের কাছে নিয়ে বলল, তোমার রাগ আমার উন্মাদনা আরো বাড়িয়ে দিচ্ছে তে। বলে সে তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে নিজেকে ছাড়ানোর জন্য জাঙ্কুককে ধাক্কানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে তুচ্ছ প্রায়। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজে তের অধৈর্যরা ছেড়ে দিল। তারপর তের কপালে নিজে ঠোঁটের স্পর্শ দিয়ে উঠে দাঁড়ালো। আমি চলে যাচ্ছি এখন সোনা, কিন্তু মনে রেখো, ঘরে ভাঙচুর করো আর যাই করো, নিজের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে এটা তোমার জন্যই খারাপ হবে। বলেই জাঙ্কুক সেখান থেকে বিদায় নিল। তে যেন হাফ ছেড়ে বাঁচলো। সে নিজের মুখ ঘষতে লাগলো। অসভ্য, বাজে লোক কোথাকার। জাঙ্কুক অবশ্য তের প্রত্যাশিত ক্রোধের জন্য প্রস্তুত ছিল। সে জানতো এত বড় মানসিক আঘাতের পর তে সহজে শান্ত হবে না, কিন্তু জাঙ্কুক ছিল ধৈর্যশীল। তার কাছে সময় ছিল অসীম। সে তেকে শারীরিক বা মানসিক কোনোভাবে জোর করতে চাইল না। সে তের চারপাশের পরিবেশকে এমনভাবে সাজালো যাতে তে ধীরে ধীরে বুঝতে পারে যে বন্দিদশা আসলে এক চরম বিলাসবহুল জীবনযাত্রা। কিছুক্ষণ পর রুমের সার্ভেন্ট ঢুকলো। ম্যাম, স্যার আপনার জন্য খাবার পাঠিয়েছে, এগুলো আপনাকে খেতে বলেছেন। তে সেগুলো ছুঁড়ে ফেলে দিল। আমি কিচ্ছু খাবো না ওই লোকের, আমাকে এখান থেকে যেতে দাও। ম্যাম, স্যার আপনাকে কখনোই এখান থেকে যেতে দেবে না। আপনার এই প্রাসাদে বিশ্বের সব থেকে ভালো জীবন পাওয়ার সুযোগ আছে। তে তার উত্তর শুনে হতাশ হয়ে গেল। সে বুঝলো একে বলে কোনো লাভ নেই। অতঃপর তে না খেয়ে ঘুমিয়ে গেল। পুরোটাই জাঙ্কুক দেখছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া সে দেখালো না। পরের দিনও সে খাবে না। এবার জাঙ্কুক বিরক্ত হয়ে গেল। সে তের কক্ষে ঢুকতেই দেখতে পেল তে সবে মাত্র শাওয়ার ছেড়ে বেরিয়েছে। তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। দেখতে এতটাই স্নিগ্ধ লাগছিল, জাঙ্কুক তার চোখ সরাতে পারছিল না। তে তার দৃষ্টি লক্ষ্য করতে পেরে সে অন্যদিকে ঘুরে যায়। জাঙ্কুকও চোখ নামিয়ে নেয়, কিন্তু তার বেহায়া দৃষ্টি বারবার তেকেই দেখছিল। সে ধীরে ধীরে তের কাছে এগিয়ে গেল। টাওয়া নিয়ে তের চুলগুলো সুন্দর করে মুছে দিল। তে শুধু চোখ বন্ধ করে সহ্য করে নিচ্ছিল। জাঙ্কুক তের কানের কাছ থেকে চুলগুলো সরিয়ে ফিসফিস করে বলে উঠল, চলো, অনেক রাত দেখিয়েছ, এখন খেতে হবে তোমার। আমি আপনার এখানে কিচ্ছু খাবো না, প্রয়োজন হলে মরে যাব না খেয়ে। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো সোনা? চলো, এত জেদ দেখানো ভালো না। বলি সে তেকে কাঁধে তুলে নিল
তে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ছাড়ুন বলছি আমাকে, আমি যাব না। জাংকুক কোনো প্রত্যুত্তর না করে ডাইনিং রুমের টেবিলের সাথে চেয়ারে তেকে বসিয়ে দিল এবং জাংকুক তার পাশেই বসলো। তে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। সার্ভেন্ট সাথে সাথে তেমের সামনে খাবারগুলো বেড়ে দিল। তে সেই খাবারগুলো আবার ফেলে দিল। জাংকুক মুস্কি এসে তেকে শুধু মুগ্ধ নয়নে দেখছে, কিন্তু না খেলে তো তেরই ক্ষতি, আর সে এটা কখনোই হতে দেবে না। তাই সে তের থুতনি ধরে এক প্রকার জোর করে খাইয়ে দিল তেকে। খাওয়া শেষ হতেই তে দৌড় দিয়ে তার রুমে চলে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তার চোখ থেকে অঝোর ধারা পানি পড়ছে। তার কাছে এই প্রাসাদ যেন এক প্রকার জেল মনে হচ্ছে। সে তার মুক্ত জীবনে ফিরে যেতে চায়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। এই কয়েকদিনে তে জাংকুকের চেহারাও দেখতে পায়নি। নিয়ম করে সার্ভিন তাকে খাবার দিয়ে যায় এবং তে সকল ড্রেস আপ অনেক আগে দেওয়া হয়েছে তেকে। কিন্তু তে বেশি অবাক হয় এটাতে, জাংকুক তার সাথে এখন পর্যন্ত তেমন কোনো জোর জবরদস্তি করেনি, বরং তাকে তার মতো ছেড়ে দেওয়া হয়েছে। সেই প্রাসাদে যে কোনো জায়গায় যেতে পারে, ঘুরতে পারে, কিন্তু তার একটাই সমস্যা, সেই প্রাসাদ থেকে যেতে পারবে না, বাইরের জগতের সাথে যোগাযোগ রাখতে পারবে না। কয়েকদিন পর তিনি তার কক্ষের ঘেমি কাটাতে লাইব্রেরির খোঁজ করলো। সে তার কক্ষের ফোনটি নিয়ে প্রথমবারের মতো জাংকুককে মেসেজ করলো, লাইব্রেরি কোথায়। জাংকুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো। প্রাসাদের পশ্চিম উইংয়ে আমি তোমাকে নিয়ে যাব। তে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো, কারণ বই পড়া তার হবি। এটা একটু হলো তার বিষণ্ণতা দূর করবে। জাংকুক কিছুক্ষণের মধ্যেই ঘরে প্রবেশ করলো। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। জাংকুক তের কাছাকাছি চলে আসে। তের মুখখানা তার দিকে ফিরিয়ে বলে, অ্যাটলিস্ট তুমি আমার সাথে কথা বলেছ, এটাই অনেক। অতঃপর তের হাত নিজের মুঠোতে নিয়ে লাইব্রেরিতে চলে গেল। বিশাল সেই লাইব্রেরি, হাজার হাজার বই, যা জাংকুকের রুচি ও জ্ঞানের গভীরতার প্রমাণ দিচ্ছিল। তে অবাক হলো, একজন মাফিয়া ডন যে এত রক্তপাত ঘটায়, কিন্তু তার সাথে একদমই শান্ত। এই মানুষটাকে বোঝা অসম্ভব। লাইব্রেরির কোণে কোণে তের পছন্দের বই। সে বিস্ময় নিয়ে বলে উঠল, এগুলো তো। তে তার পুরো বাক্য শেষ করার আগেই জাংকুক বলে উঠল, আমি তোমার সব পছন্দের বইগুলো খুঁজে বের করেছি তে, আর সব এখানেই রাখা আছে। তুমি পুরনো জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও তোমার রুচি এবং আবেগ এখানে সুরক্ষিত থাকবে। তিনি জাংকুকের এই অযাচিত যত্ন দেখে দ্বিধায় পড়ে গেল। তার মনে প্রশ্ন জাগলো, জাংকুক কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটা কেবল তাকে দখলের এক নিষ্ঠুর কৌশল। তখনই তার মনে পড়লো তার আশেপাশে থাকা মানুষগুলো কিভাবে গায়েব হয়ে গিয়েছিল। জাংকুক তখন বইগুলো দেখছিল। তে হঠাৎই প্রশ্ন করে বসলো, আপনি কেন আমার আশেপাশে থাকা সবাইকে গায়েব করে দিয়েছিলেন? তারা আপনার কি ক্ষতি করেছে? জাংকুকের দৃষ্টি শান্ত, কিন্তু কণ্ঠস্বর কঠিন ছিল। তারা আমাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু তারা তোমার মনোযোগ চাইতো, যা কেবল আমার প্রাপ্য ছিল। তুমি আমার তে, তোমার প্রতি অন্য কোনো পুরুষের আগ্রহ আমার সহ্য হয় না। এই পৃথিবীতে কেবল আমি তোমাকে দেখব এবং আমি তোমাকে চাইব। তার উত্তর শুনে ভয়ে শিউরে উঠল। জাংকুকের এই স্বীকারোক্তি ছিল পাগলামো, কিন্তু একই সাথে তার এই উন্মুক্ত অধিকার বোধের মধ্যে এক অদ্ভুত সরলতাও ছিল। জাংকুক তার আবেগকে গোপন রাখেনি। সে নির্মম কিন্তু মিথ্যাবাদী নয়। জাংকুক তার দিকে ঝুঁকে এলো, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে সময় দিয়েছি তে। আর হ্যাঁ, যাদেরকে গায়েব করা হয়েছে তারা অবশ্য তোমার থেকে দূরে থাকলেও তাদের কোনো ক্ষতি আমি করিনি, কারণ তারা তোমার কোনো ক্ষতি করেনি, এই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি। জাংকুকের এই স্বীকারোক্তি তের বুকের ধুকভুকানি বাড়িয়ে দিল, সাথে একটু স্বস্তি পেল। অ্যাটলিস্ট তারা সুরক্ষিত আছে। তের পরনে ছিল একটা ছোট ড্রেস, যেগুলো অবশ্য তে তার অ্যাপার্টমেন্টে থাকতেও পড়তো। আর এখানেও জাংকুক তার পছন্দ মতো ড্রেসগুলো এনে দিয়েছিল। তের চুলগুলো ছিল খোলা। তেকে বেশ আবেদনময়ী লাগছিল জাংকুকের চোখে। অবশ্য তেকে তার চোখে সবসময় আকর্ষণীয় লাগে। জাংকুক তেকে ভালো মতো পর্যবেক্ষণ করতে শুরু করলো। তে সেই নজর বুঝতে পেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার গালগুলো অজান্তেই লাল হয়ে গেছে। সে সেখান থেকে যাওয়ার জন্য দ্রুত পা চালাতে চাইলো। ঠিক তখনই জাংকুক তার হাত পেছন থেকে টেনে ধরলো। তে নিজের অস্বস্তি মনোভাব নিয়ে বলে উঠল, হাত ছাড়ুন, আমি যাব। জাংকুক তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তেকে নিজের সাথে মিশিয়ে তের চুলগুলো কপাল থেকে আলতোভাবে সরিয়ে দিয়ে বলে উঠল, তোমার শরীরের ঘ্রাণটা আমার ভীষণ পছন্দ তে।
জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ তীর দিকে। তে সেই চোখের দিকে তাকাতে পারছে না। সে মাথা নিচু করে রইল। সে চাইছে প্রতিবাদ করতে, কিন্তু ভিতর থেকে যেন কোনো শক্তি সে পাচ্ছে না। জাঙ্কুক তাকে কাবু করে ফেলেছে। জাঙ্কুক তের থুতনি ধরে নিজের মুখের দিকে ফেরালো। তখন তের চোখ বন্ধ। জাঙ্কুক মুগ্ধ নয়নে তেকে পর্যবেক্ষণ করলো। তারপর তের কপালে নিজে ঠোঁটের স্পর্শ দিল। তের সাথে সাথে চোখ খুলল। জাঙ্কুককে দূরে সরাতে চাইল, কিন্তু জাঙ্কুক আরো তেকে শক্তভাবে নিজের সাথে মিশিয়ে নেয়। কি করছেন আপনি? আপনি তো বলেছিলেন আপনি আমাকে। বাকি কথা আর বলতে পারলো না। তার আগে জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে প্রথমে ছটফট করলো, সেও কিছুক্ষণ পর কাবু হয়ে গেল জাঙ্কুকের স্পর্শে। সে আর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এতে জাঙ্কুক আরো বেকুল হয়ে গেল। সে পাশের টেবিলে তের কোমর জড়িয়ে বসিয়ে দিল। তে নিজেকে সামলানোর জন্য টেবিল আঁকড়ে ধরলো। এদিকে জাঙ্কুক নিজের মতো রাজত্ব করে তের অধরে, তারপর ছেড়ে দিল। তের কপালে নিজের কপাল ঠেকালো। দুজনের নিঃশ্বাসই ভারী। জাঙ্কুক গভীর নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলে উঠল, আর কত অপেক্ষা করাবে আমাকে? বলি তের গির্বাদেশে নিজের অধর বসালো। তে আবেশে চোখ বন্ধ করে নিল। হুট করি তে সজ্ঞানে ফেলে জাঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে সে দৌড়ে সেখান থেকে চলে গেল নিজের কক্ষে। গিয়ে দরজাটা লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিজেকে নিজে প্রশ্ন করলো, এটা কি করছিল সে? সে কিনা ওই লোককে? ছি ছি। অন্যদিকে জাঙ্কুক বাঁকা এসে নিজের ঠোঁট মুছে নিল। এদিকে তের মনে চলছিল তীব্র মানসিক দ্বন্দ্ব। জাঙ্কুক একজন মাফিয়া। সে তাকে জোর করে এখানে রেখেছে, কিন্তু তার যত্ন, তার পাগলামো, ভালোবাসা সবকিছু মিলে তের মনে এক সূক্ষ্ম ফাটল ধরে গেছিল। তার ঘৃণা তীব্র ছিল, কিন্তু জাঙ্কুকের উপস্থিতি ধীরে ধীরে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিল। সে এই সোনার খাঁচা থেকে মুক্তি চাইত, কিন্তু তার মন যেন ধীরে ধীরে জাঙ্কুকের জটিল ব্যক্তিত্বের গভীরে প্রবেশ করতে শুরু করেছিল। সেই দিন তে আর কক্ষ থেকে বের হলো না, কিন্তু রাতের বেলা সে ঘুমের মাঝেই হঠাৎ অনুভব করে তার চুলে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। সে ঘুমে বিভোর। তার ইচ্ছে করছে না চোখ খুলতে, কিন্তু সে অনুভব করছে এই পরিচিত ঘ্রাণ। এটা জাঙ্কুকের, যেটা নেশা ধরানোর জন্য যথেষ্ট। তে আর চোখ খোলার সাহস করেনি। সে দেখতে চায় এই লোকটি আসলে কি করতে চায় তার সাথে। দেখতে দেখতে পেরিয়ে সকাল হয়ে যায়। যখন তের ঘুম ভাঙে আর পাশে তাকিয়ে দেখে কেউ নেই, সে বুঝতে পারে জাঙ্কুক এসেছিল, কিন্তু তার সাথে কিছুই করেনি। কিন্তু জাঙ্কুকের স্পর্শগুলো তাকে অন্যরকম অনুভূতিতে নিয়ে যাচ্ছিল, যেটার সাথে সে সচরাচর পরিচিত নয়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তে বুঝতে পারে জাঙ্কুক বিদেশে থাকলে সেই প্রাসাদে থাকে না, হয়তো অন্য কোনো দেশে চলে যায়। কিন্তু সে যখন ফিরে আসে, সে তের সাথে রাত কাটায় যখন তে ঘুমিয়ে থাকে। অবশ্য জাঙ্কুক আসলে জাঙ্কুকের শরীরের তীব্র ঘ্রাণ তার নাকে বাজে, কিন্তু সে চোখ খুলে তাকায় না, ঘুমের ভান ধরে থাকে। তার কাছে এই অনুভূতিটা খারাপ লাগছিল না, বরং ভালোই লাগছিল। তের মনোজগতে এক বিশাল পরিবর্তন আনলো। সে তার জীবদ্দশাকে মেনে নিল না ঠিকই, তবে জাঙ্কুকের সাথে তার আচরণে এক সূক্ষ্ম পরিবর্তন এলো। এখন আর তার মধ্যে কেবল তীব্র প্রতিবাদ ছিল না, ছিল এক শীতল কৌতূহল। জাঙ্কুক এই পরিবর্তন লক্ষ্য করলো। তের মনে কোনো কিছু নিয়ে প্রশ্ন জাগলে সে জাঙ্কুককে প্রশ্ন করত। জাঙ্কুক তখন তার রুক্ষ মুখোশ কিছুটা আলগা করত এবং সেই প্রশ্নের উত্তর দিত। জাঙ্কুকের জ্ঞানের গভীরতা এবং সূক্ষ্ম রুচি তেকে বিস্মিত করত। মাঝে মাঝে জাঙ্কুকের অনুপস্থিতি তের মনকেও নাড়া দিয়ে উঠত। সে এখন নিজের অজান্তেই যায় জাঙ্কুক তার সাথেই থাকুক। জাঙ্কুক কিছুদিনের জন্য সিউল থেকে দূরে চলে যায়। এর মধ্যে তে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। জাঙ্কুক তার দৈনন্দিন নজরদারির মাধ্যমে তের অসুস্থতার খবর পেল। সে দ্রুত অন্য দেশ থেকে ছুটে আসলো সিউলে। যখন সে দেখলো তে বিছানায় শুয়ে যন্ত্রণায় কুকড়ে উঠছে, জাঙ্কুকের চোখে এক তীব্র উদ্বেগ দেখা গেল। তার মাফিয়া ডনের শীতলতা মুহূর্তেই ভেঙে গেল। জাঙ্কুক সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত চিকিৎসকদের ডেকে আনলো। তার নির্দেশ ছিল স্পষ্ট, যদি ওর কিছু হয় তোমাদের কেউ বাঁচবে না। চিকিৎসকরা দ্রুত তেকে পরীক্ষা করলেন এবং উচ্চ মানসিক চাপ এবং দুর্বলতার কারণে জ্বর এসেছে এটা জানালেন। তারা প্রয়োজনীয় ঔষধ দিয়ে গেলেন। এরপরে পুরো রাত জাঙ্কুক তের বিছানার পাশে বসে থাকলো। তার সমস্ত
মাফিয়া কাজ এবং মিটিং বাতিল হলো। জাংকুক তার শক্ত কিন্তু এখন নরম হাত দিয়ে তের মাথায় আলতো করে জলপট্টি দিচ্ছে। তার কপালে তখন এক গভীর চিন্তার ছাপ। তে আধ ঘুমেছিল। সে জাংকুকের স্পর্শ অনুভব করছিল। যে মানুষ তাকে জোর করে ধরে এনেছে, এখন সে তার সেবায় রাত জেগে বসে আছে। তের আধ খোলা চোখ দেখতেই জাংকুক বলে উঠল, তে তোমার কিছু লাগবে? তে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আপনি এতদিন কোথায় ছিলেন জাংকুক? তের এমন প্রশ্নে জাংকুক ভুরু কুঁচকালো। তের দু গালে নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে বলে উঠল, ভিজে ছিলাম সোনা। তে নিচু স্বরে বলে উঠল, আমাকে আপনার বুকে টেনে নিন জাংকুক। জাংকুক তের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে। জাংকুক তার হাতে জলপট্টি রেখে তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তে জাংকুকের হার্টবিট শুনতে পাচ্ছে। এই লোক কতটা চিন্তিত তার জন্য। হঠাৎই তের কানে ভেসে আসলো জাংকুকের কণ্ঠ, সোনা একটুখানি আদর করতে দিবে? বেশি না, শুধু একটু। তে জাংকুকের দিকে তার ডাগর ডাগর চোখ নিয়ে তাকালো। তার গালগুলো লাল টমেটোর মতো হয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিতেই জাংকুক তার মুখখানা নিজের কাছে নিয়ে আসলো। তারপর তে সারা মুখে নিজের অধরের স্পর্শ দিল। মুহূর্তে তের চোখ জোড়া খুলে গেল যখন সে অনুভব করলো তার অধর জোড়া জাংকুকের দখলে। কিন্তু সে কোনো বাধা প্রয়োগ করলো না। ধীরে ধীরে সেও সম্মতি দিতে লাগলো জাংকুকের সাথে। কিছুক্ষণ পর তে ঘুমিয়ে পড়লো জাংকুকের বুকে। পরের দিন সকালবেলা যখন তের ঘুম ভাঙে তখন দেখতে পায় জাংকুক তার পাশে নেই। কিন্তু রাতের কথা মনে করতেই তের মুখখানা লাল হয়ে যায় লজ্জায়। তে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তবে আজ কিচেনে কোনো সার্ভেন্ট ছিল না। জাংকুক কিচেনে কিছু করছে। তে পিছন থেকে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। এই লোক রান্না পারে, মনে মনে সে আওড়ায়। জাংকুক তের উপস্থিতি পেয়ে তেকে চেয়ারে বসায়। তুমি এখানে বসো, আজ আমি তোমাকে সার্ভ করছি বলেই জাংকুক তের সামনে খাবারগুলো সার্ভ করে। তারপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করে। এর মধ্যে দুইজনের চোখাচোখি হয়। প্রত্যেকবার তে জাংকুকের চোখের সাথে চোখ মেলাতে পারছিল না লজ্জায়। জাংকুক সেটা ভালো করেই বুঝতে পারলো। আর মনে মনে সে ব্যাখ্যা আসলো, সেটা এটাই চেয়েছিল। অবশেষে তেকে সে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিছুটা হলেও। ব্রেকফাস্ট করা শেষ হলে জাংকুক তেকে প্রাসাদের বাগানগুলো ঘুরিয়ে দেখালো। বিশাল সেই বাগান যেখানে বিরল প্রজাপতির ফুল ও গাছপালা ছিল। হাঁটার সময় জাংকুক নিজে থেকে তার জীবন সম্পর্কে আরো কিছু কথা বলল। ছোটবেলা সে তার বাবা মাকে হারিয়েছে। তার শৈশবের কঠিন সংগ্রাম, কিভাবে সে এত বড় সাম্রাজ্য তৈরি করেছে এবং কিভাবে ক্ষমতা অর্জনের পর সে বুঝতে পেরেছে ক্ষমতা তাকে আরো একা করে দিয়েছে। আপনি কি কখনো কোনো সাধারণ জীবন চাননি জাংকুক? এর কৌতূহলী প্রশ্ন। জাংকুক হাসলো। আমি জানতাম না সাধারণ জীবন কেমন হয়। ক্ষমতা অর্জন করতে গিয়ে আমি আমার মানবিক আবেগগুলো হারিয়ে ফেলেছি। এখন তুমি আমার সেই হারিয়ে যাওয়া মানবিকতাতে তুমি আমার মনে এমন একটা জায়গা করে নিয়েছো যেখান থেকে আমি চাইলেও তোমাকে সরাতে পারবো না। তুমি আমার পৃথিবী। তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তে আর কোনো উত্তর দিল না। জাংকুকের এই সোনার খাঁচা হয়তো তার একাকিত্ব থেকে মুক্তির পথ। জাংকুকের প্রতি ঘৃণা আর তার কাজ করছে না। সে জানে না কেন ঘৃণা করতে পারছে না এই লোকটাকে। তে এখন প্রাসাদের ভিতরে আর স্বাধীনভাবে ঘোরাফেরা করত। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত। তার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল একটা স্টুডিওর কক্ষের দিকে, যেখানে সে জাংকুককে বেশ কিছুদিন আগে দেখছিল। দরজাটি খোলাই ছিল। তে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো। স্টুডিওটি ছিল এক সৃজনশীলতার স্বর্গ। চারদিকে রং, ব্রাশ, ক্যানভাস এবং আঁকার বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে। তে এগিয়ে গেল একটা বিশাল এজেলের দিকে। সেখানে একটি অসম্পূর্ণ চিত্রকর্ম রাখা, যার বিষয়বস্তু ছিল একটি গভীর সমুদ্রের পটভূমি, যা জাংকুকের মনের গভীর অস্থিরতাকে প্রকাশ করছিল। তে ধীরে ধীরে কক্ষের ভিতরে থাকা একটি বড় প্রাচীন ডেস্কের দিকে এগিয়ে গেল। ডেস্কের কোণে সে কিছু স্ক্র্যাচিং প্যাড দেখতে পেল। কৌতূহল দমন করতে না পেরে সে প্যাডটি তুলে নিল। প্রথম কয়েকটি পাতায় ছিল প্রকৃতির স্থাপত্যের ছবি, কিন্তু যখন সে প্যাডটির মাঝের পাতাগুলোর দিকে গেল, তে স্তব্ধ হয়ে গেল। পাতাগুলো তের নিজের স্ক্র্যাচে ভরা। সে ছিল অসংখ্য ভঙ্গিমায়, ক্যাটওয়াকে হাঁটাতে, হাসি মুখে কফি পান করা, এমনকি চুল বাঁধতে গিয়ে ভুরুকুটি করাতে। প্রতিটি ছবি ছিল নিখুঁত, খুঁটিনাটি সহকারে আঁকা। জাংকুক যে শুধু তাকে নজরে রেখেছিল তাই নয়, বরং সে তের প্রতিটি সূক্ষ্ম অভিব্যক্তিকেও গভীরভাবে পর্যবেক্ষণ করে তার তুলিতে ধরে রেখেছিল।
এই স্কেচগুলো জাংকুকের তীব্র আবেগ এবং প্রায় উন্মাদনার প্রমাণ দিচ্ছিল। তে অনুভব করলো জাংকুকের চোখ তাকে কেবল দেখেনি, বরং তাকে আতস্ত করেছে। একটি স্কেচে তের ঘুমন্ত মুখের ছবি আঁকা। স্কেচটির নিচে জাংকুকের একটি ছোট নোট ছিল, মাই লাইট ইভেন ইন ডার্কনেস, আমার আলো এমনকি অন্ধকারেও। হৃদয়ে এক গভীর ধাক্কা লাগলো। এই লোক তাকে এতটাই ভালোবাসে যে শিল্পকর্মের মাধ্যমে তার প্রতিচ্ছবি ধরে রাখতে চেয়েছে। ঠিক তখনই জাংকুক রুমের মধ্যে প্রবেশ করলো। তে স্কেচটি টেবিলে রেখে জাংকুকের দিকে এগিয়ে গেল। এগুলো কখন আঁকা? আপনি কখন আমাকে এত কাছ থেকে দেখেছেন? যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে দেখে আসছি। এমনকি যখন তুমি গভীর রাতে জানালার দিকে তাকাতে, আমি সবসময় তোমার আশেপাশে ছিলাম। তোমাকে নজরে রাখা আমার নেশা ছিল। তোমাকে নিখুঁতভাবে দেখার মাধ্যমে আমি তোমাকে আঁকতে পারতাম। তুমি একজন স্টকার জাংকুক। হ্যাঁ, আমি স্টকার, কিন্তু আমি আর কাউকে তোমার সৌন্দর্যে ভাগ বসাতে দেইনি। আপনি আমার স্বাধীনতা কেড়ে নিলেন। স্বাধীনতার কথা বলছো? তে আমি তোমাকে আমার সাম্রাজ্যের নারী হওয়ার স্বাধীনতা দিতে চেয়েছি। তুমি কি মনে করো বাইরে থাকলে তুমি নিরাপদ থাকতে? আমি নিজেই নিজের নিরাপত্তা দেখতাম। তে দৃঢ়ভাবে বলল, তুমি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে জানো না। এই জগতে তোমার মতো কেউ একা থাকতে পারে না। ভালোবাসা চাওয়াটা আমার কাছে দুর্বলতা ছিল। আমার ছোটবেলা থেকে কেবল সংগ্রাম আর নিয়ন্ত্রণ হারানোর ভয়। তাই আমি অধিকার অর্জন করেছি। আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদকে নিজের কাছে রাখতে চেয়েছি। জাংকুক তের খুব কাছে এলো। তের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। তাদের মাঝে কেবল নিঃশ্বাসের দূরত্ব, তাদের মাঝে কেবল 1 ইঞ্চি ফাঁক। আমি জানি আমার ভাষা ভুল, জাংকুক ফিসফিস করে বলল, কিন্তু তুমি আমার আলো দে, আমার অন্ধকার জীবনের আলো। তের চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ছে। জাংকুক সেই চোখের পানি মুছিয়ে দিল। কেঁদো না তে, আমি তোমাকে সুখে রাখবো। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক। তে জাংকুককে জড়িয়ে ধরল। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সে জানে না কেন তার চোখগুলো আজ বেইমানি করছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারছে না। কেউ তাকে এতটা ভালোবাসে, এটা কি আদৌ সম্ভব? কিন্তু হ্যাঁ, সম্ভব। এই মানুষটাই তো তাকে এত ভালোবাসে। সেই ঘটনার পর তাদের সম্পর্কে এক নতুন মোড় নিল। তারা দুজন ছিল ভিন্ন জগতের মানুষ, যারা এখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। অবশ্যই ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, সেটা তের ক্ষেত্রেও হচ্ছে। পরের দিন সকালে জাংকুক তেকে তার ব্যক্তিগত স্টুডিওতে নিয়ে গেল। আমি তোমার জন্য এই স্টুডিওটি বানিয়েছি তে, জাংকুক বলল। তুমি আবার তোমার মডেলিং অনুশীলন শুরু করতে পারো। তোমার শিল্পকে আমি সম্মান করি। তুমি হয়তো বাইরে যেতে পারবে না, কিন্তু এই প্রাসাদে তুমি তোমার পেশার চর্চা করতে পারবে। আমি তোমার জন্য একটা ফ্যাশন উইক তৈরি করবো তে। বুঝতে পারলো জাংকুকের ভালোবাসা অর্থ হলো তার জীবনের সেই অন্ধকার অংশকেও মেনে নেওয়া। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি বরং আমার চারপাশে আরো বেশি বডিগার্ড রেখে দিয়েন। তারা আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু আমি আমার আগের জীবনের সাথে কিছুটা হলেও চাই। তাহলে আমাকে বিয়ে করো। এই ঘটনার পর কেটে যায় প্রায় 1 মাস। সেই ঘটনার পর তে জাংকুককে বোঝাতে সক্ষম হয় তের একটু সময়ের প্রয়োজন। তাছাড়া তাদের বাবা মায়ের সম্মতির প্রয়োজন এখানে। বিয়েটা সে এভাবে করতে চায় না, সে আনুষ্ঠানিকভাবে করতে চায়, যেখানে তার বাবা মাও থাকবে। অবশ্যই তে তার ভালোবাসা দিয়ে জাংকুককে বশীভূত করেছিল এবং জাংকুকও পরবর্তীতে রাজি হয়ে যায়। তে আবার তার মডেলিং জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। তবে এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সে আর সাধারণ মডেল ছিল না, সে ছিল সিওলের সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া ডনের প্রেমিকা, যে তার ব্যক্তিগত রক্ষীদের কঠোর নজরদারিতে থাকতো। প্রথম দিকে তের এজেন্সির সবাই তাকে দেখে বিস্মিত হয়েছিল। তারা ভেবেছিল তে হয়তো কোনো মানসিক চাপে বা ব্যক্তিগত কারণে বিরতিতে আছে, কিন্তু তের আত্মবিশ্বাস এবং তার আশেপাশে থাকা কালো পোশাকের রক্ষীরা এক নতুন রহস্য তৈরি করলো। কেউ সাহস করে তের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতো না। তেও তার বাবা মাকে বোঝাতে সক্ষম হয় যে সে কিছু সময়ের জন্য বিরতিতে ছিল এবং সবকিছু থেকে সে একটু নিজেকে আলাদা রাখতে চেয়েছিল। তাই সকলের সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। জাংকুক তের জন্য এক বিশাল ফ্যাশন ইভেন্টের আয়োজন করলো, যা ছিল তের ফিরে আসার একটি আনুষ্ঠানিক ঘটনা। এই ইভেন্টের সমস্ত নিরাপত্তা এবং ব্যবস্থাপনা জাংকুকের লোকজনের হাতে ছিল, যা পুরো সিওর শহরে
এক চাপা উত্তেজনা সৃষ্টি করেছিল। ইভেন্টের দিন তে মঞ্চে উঠল, আগের চেয়েও বেশি আত্মবিশ্বাস এবং গ্ল্যামার নিয়ে সে হেঁটে চলল। তার চোখে ছিল জাংকুকের প্রতি ভালোবাসার দ্যুতি। মঞ্চের পাশে ভিআইপি বক্সে ছিল জাংকুক। তার মুখে ছিল এক শান্ত গর্ব এবং তৃপ্তি। সে তার ভালোবাসা সবার সামনে দেখাতে দ্বিধা করলো না। যখন তে মঞ্চে তার পারফরমেন্স শেষ করলো, তে সরাসরি জাংকুকের দিকে তাকালো। তে ঠোঁটে ছিল গভীর হাসি, যা কেবল জাংকুকের জন্যই ছিল। জাংকুক তার সিট ছেড়ে সোজা গিয়ে তের কাছে গিয়ে দাঁড়ালো। নিজের আদলে তের মুখখানা নিয়ে এমন একটি ঘটনা ঘটালো যা ছিল অপ্রত্যাশিত। যারা ইভেন্টে এসেছিল সকলে মিটিমিটি হাসতে শুরু করলো। জাংকুকের এমন কাণ্ডে তেও একটু লজ্জা পাচ্ছিল। শো শেষ হওয়ার পর সব সাংবাদিক এবং অতিথির সামনে জাংকুক উঠে দাঁড়ালো। সবার সামনে জাংকুক তের কপালে আলতো করে চুমু খেলো। কর্তৃত্বপূর্ণ কণ্ঠে ঘোষণা করলো, তে আমার। তাকে নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন তোলে, তার দিকে কুনজর দেয়, আমি তাকে ছেড়ে দেব না। জাংকুকের এই প্রকাশ্য ঘোষণা পুরো সিওল শহরকে স্তব্ধ করে দিল। তে সেই মুহূর্তে জাংকুকের দিকে তাকালো। তার চোখে ছিল জল, কিন্তু তা ছিল আনন্দের। সেই রাতে তারা প্রাসাদে ফিরে গেল। তে জাংকুকের অফিসে প্রবেশ করলো। জাংকুক তখন কাজের ফাইলে মনোযোগ দিচ্ছিল। তের পরনে রয়েছে শর্ট নাইট ড্রেস, চুলগুলো খোলা। জাংকুক তের পায়ের শব্দ পেয়ে সে তের দিকে তাকালো। তের পা থেকে মাথা অবধি সে পর্যবেক্ষণ করে চোখ ঘুরিয়ে নিল। বিড়বিড় করে আওড়ালো, কন্ট্রোল জাংকুক, কন্ট্রোল। তে নিঃশব্দে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। জাংকুক হাসকি স্বরে জিজ্ঞাসা করলো, এখন এখানে কি করছো? এখনো ঘুমাওনি কেন তুমি? তে জাংকুকের হাত থেকে ফাইলটা টেবিলে রেখে জাংকুকের কোলে বসলো। জাংকুক ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তে জাংকুকের কানে ফিসফিসিয়ে বলে উঠলো, আপনাকে ছাড়া মনে হয় না আজ ঘুম আসবে। সোনা, এখন গিয়ে ঘুমাও তুমি, না হলে পরে কিন্তু তুমি পস্তাবে। আমি তো পস্তাতেই চাই। বলি জাংকুকের চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে দিল। তাদের বাকি রোমান্টিক পার্ট দেখতে হলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে তাদের রোমান্টিক পার্টটা দেখে নিও। আর যারা ডিপ রোম্যান্স পছন্দ করো না, তারা এইটুকু দেখলেই যথেষ্ট। রাতের শেষ প্রান্তে এসে জাংকুক তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এর 2 দিন পরে আনুষ্ঠানিকভাবে তের মা বাবার উপস্থিতিতে জাংকুক তেকে বিয়ে করে।